তোমাদের আগের এক্সপেরিমেন্ট গুলোর কি অবস্থা? জামাল ওদেরকে কি ওই আগের এক্সপেরিমেন্টের রিপোর্ট যেটা এটা জমা দেওয়ার কি ডেট দিয়েছো? না স্যার, এই উইকে তো স্যার নেওয়া হচ্ছে না স্যার। তাহলে নেক্সট উইকে রবিবার মানে ক্লাসের যেদিন ক্লাস স্যার ওই দিন ওরা তাহলে 3 এবং 4 সাবমিট করুক স্যার। রবিবার কয় তারিখ হয়? উম, দেখছি স্যার। স্যার 8 তারিখ স্যার। রবিবার 8 তারিখ। জি স্যার। সবাইকে জিজ্ঞেস করো ঠিক আছে কিনা। আর সবাই কি সাবমিট করছে 2 নাম্বারটা? জি স্যার। এই তোমাদের আহ, এই দুটো 3 আর 4 8 তারিখে সাবমিশন, ঠিক আছে? হ্যাঁ, ওরা কি শুনতে পাচ্ছে না? জি স্যার, শুনতে পাচ্ছি। তো কোনো রেসপন্স করতেছো না কেন? অ্যাকচুয়ালি স্যার আমরা পার্সোনালি বললে তো হবে না, এটা স্যার সবাইকে মিলে মিলে বলতে হবে। যদি আমি পার্সোনালি বলবো তবে আমার হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু অন্যদের যে সমস্যা হবে না তা তো আমি বলতে পারবো না। বলছে না কেন সবাই চুপচাপ কেন? স্যার অনেক বেশি হয়ে যায় একসাথে দুটো ল্যাব জমা দেওয়া, সেপারেট। এখন শুরু করলে তো বেশি হবে, কিন্তু সময় তো অনেক আগে পেয়েছিলে, আগে থেকে পাইছো না? এখন থেকে শুরু করবা কেন? এখন তো ধরো হাফ ডান বা কোয়ার্টার 1/3 এরকম কমপ্লিট হওয়ার কথা। জি স্যার, 4 নাম্বার ল্যাবটাতে আমার একটু সমস্যা ছিল, মানে ডেটাতে একটা ব্যাপারে। হুম। স্যার 4 নাম্বারটাতে আমরা আমরা যে হার্ডনেস দেখেছিলাম, এর মধ্যে দেখা হচ্ছে যে মোল্ট অফ হার্ডনেস সি স্কেল আর বি স্কেল, এগুলো কি স্যার রকওয়েল স্কেল? না না, এটা মোল্ডের জন্য, স্যান্ড মোল্ডের জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড হার্ডনেস টেস্টার আছে। যেরকম ধরো আমরা মেটালিক মেটেরিয়ালস এর জন্য রকওয়েল আছে না, রকওয়েলের বি স্কেল, সি স্কেল, তারপর হচ্ছে ভিনাইল হার্ডনেস, হ্যাঁ, তারপর ধরো আবার খুব হার্ড মেটেরিয়ালের জন্য ভিকার হার্ডনেস। জি এরকম স্যার। স্যান্ড টেস্টিং এর জন্য ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড হার্ডনেস টেস্টিং মেশিন আছে। হার্ডনেস টেস্টিং ছোট একটা ইকুইপমেন্ট, তো ওটা পোর্টেবল, ওখানে আবার স্কেল থাকে আর কি। ওইটা এই স্যান্ডের হার্ডনেস মেনশন করলে তখন আমরা যেরকম রকওয়েলে বুঝতে পারি, এখানেও এটা বোঝা যায় আর কি। তার মানে এই স্কেলটা স্যার রকওয়েল না? না না, রকওয়েল না, ওই ওই আমাদের যে মেটালিক মেটেরিয়ালস এর যে হার্ডনেস, এটার সাথে এটা কোনো রিলেশনই নাই। এটা অনলি ডেডিকেটেড ফর এই হার্ডনেস টেস্টিং মেশিনটা ফর এই তোমার মোল্ডের স্যান্ড স্ট্রেংথ মেজার করার জন্য। ওকে স্যার, বুঝলাম। আর স্যার, বুঝছো? আর স্যার 3 তোমরা নাম্বারে তোমরা যেটা করবা, তোমরা এই প্যারামিটার গুলোর সাথে ওই হার্ডনেসের যে ভেরিয়েশন সেটা তোমরা দেখবা, জি স্যার। মানে নাম্বারের দিকে খেয়াল করবা। কিন্তু এটা কখনোই আমাদের মেটালিক মেটেরিয়ালের যে হার্ডনেস, সেই হার্ডনেসের সাথে এটা এক না। এটা ডিফারেন্ট হার্ডনেস টেস্টিং মেশিন এবং স্কেলটাও ডিফারেন্ট কমপ্লিটলি। ওকে স্যার। স্যার আর স্যার 3 নাম্বার ল্যাবের ক্ষেত্রে আমি ডেটাগুলো অ্যানালিসিস করে দেখেছি যে যে আমাদের তো চারটা কাস্টিং এর ডেটা দেওয়া হয়েছিল। এই দুটোর জন্য একটা মোল্ড কনস্ট্যান্ট আছে, আর বাকি দুটোর জন্য অন্য আরেকটা মোল্ড কনস্ট্যান্ট আসে। আচ্ছা, ঠিক স্যার, তো 2 এখন দিনে করা হয়েছিল। 2 দিনে? জামাল, এটা কি 2 দিনে করা হয়েছিল মনে হয়? তো এটা তো জামাল, তুমি কিছু হ্যাঁ, আমার জানা মতো স্যার একদিনই করা হয়েছে স্যার। এখানে আসলে যেটা হচ্ছে যে আমাদের এখানে ল্যাবে যখন করে, এটা তো এগুলা করার জন্য যেরকম ভাবে করা দরকার, আমাদের সেখানে এখানে ইকুইপমেন্ট বলো এই বলো কিছু ল্যাক আছে আর কি। সে কারণে আমরা একই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি না এক্সপেরিমেন্ট করার সময়। জি স্যার। আমি সেই জন্য আমরা এখন প্ল্যান আছে যে ফাউন্ড্রিতে লেটেস্ট কিছু মেশিন এনে, কেননা এগুলা ওই যে মিক্সিং এর ব্যাপার আছে, একই লটে যদি তোমার মোল্ডিং মেটেরিয়াল গুলা যদি ওই যে তুমি দেখছো যেটা সিলিকা আর স্যান্ড, যদি একই লটে যদি একই সাথে যদি সবগুলা যদি না মিক্স করে, তখন এই প্রবলেম গুলা হয়ে যায়। জি স্যার। এখন সামনাসামনি থাকলে তখন বোঝা যেত, তো অনেক সময় ওনারা পারে না, বড় হয়ে গেলে ক্যাপাসিটি হয় না, তখন তোমার আলাদা আলাদা ভাবে এটা মিশায়। সেপারেট মিশালে তো কিছু ভেরিয়েশন চলে আসবে। কুলিং কার্ভ গুলো
কুলিং কার্ভ করে অ্যানালাইসিস করে দেখেছি যে দুটো স্ফিয়ারের কুলিং একসাথে কোয়েনসাইড করে যায়, আর আর ব্লক আর সিলিন্ডারেরটাও মোটামুটি 2-1 ডিগ্রির মধ্যে কোয়েনসাইড করে যায়। কিন্তু স্যার এই দুটো গ্রুপের মধ্যে প্রায় 7-8 সেলসিয়াসের ডিফারেন্স হয়ে যায়। এজন্য স্যার আমি কি দুটো আলাদা মোল্ড কনস্ট্যান্ট ধরে আমি পুরো ক্যালকুলেশনটা রিপিট করতে পারবো? একটা ধরো, যে কোনো একটা ধরো, দুটো আলাদা করতে গেলে তোমাদের ক্যালকুলেশন অনেক বেড়ে যাবে, দরকার নাই তো। আমরা আচ্ছা স্যার আমরা এখানে ক্যালকুলেশন আমি স্যার ক্যালকুলেশন করে ফেলেছি, এবং স্যার প্যারালাল ক্যালকুলেশন তো আমার খুব যারা বেশি টাইম করছে, লাগেনি। হ্যাঁ খুব বেশি হ্যাঁ, যে করতে পারলে ভালো, না করতে পারলে একটা করলেও চলবে আর কি। আমরা এখান থেকে চাচ্ছি যে যে আমাদের এই শেপের পড়ে আসতেছি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি যেটা হয় এটা সেশনালের মাধ্যমে দেখানো আর কি। জি স্যার। স্যার ক্লাসটা রেকর্ড করলে মনে ভালো হয়। তাহলে এখন অনেকের- কতজন আসছে? আমরা শুরু করি। 43, 41 আমরা শুরু করি তাহলে। আজ আমরা করছি, যদিও এখানে এক্সপেরিমেন্ট 4 লেখা, আমরা সুবিধার জন্য তোমাদের পুজোর ছুটির আগে সুবিধার জন্য আমরা ওই এক্সপেরিমেন্ট 4 তোমরা যেটা জানো সেটাকে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি। আসলে এটা হওয়ার কথা ছিল এক্সপেরিমেন্ট 5। তো এখন আজকে আমরা যেটা দেখব যে এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 5। এটা হচ্ছে এফেক্ট অফ ফাউন্ডারি ভেরিয়েবলস অন কাস্টিং কোয়ালিটি। আচ্ছা, তোমাদেরকে এটা শুরু করার আগে একটা কথা বলি যে ফাউন্ডারি ভেরিয়েবল বলতে, তোমরা যেহেতু থিওরি কোর্স করতেছো, অনেক দূরে এগিয়ে গেছো, তো ফাউন্ডারি ভেরিয়েবল বলতে কি বোঝায়, কি কি জিনিস ফাউন্ডারি ভেরিয়েবল হিসেবে আমরা কনসিডার করি? শুধু সুমিত আনসার করলে চলবে না, অন্যরাও করতে হবে। ফাউন্ডারি ভেরিয়েবল বলতে কি বোঝায় এবং কি কি ফাউন্ডারি ভেরিয়েবল আমরা এই পর্যন্ত জেনেছি? আমার প্রশ্ন কি বুঝেছো? জি স্যার, পোরিং টেম্পারেচার। ফাউন্ডারি ভেরিয়েবলের ডেফিনিশনটা কি, প্রথম এটা বলো। সো যে ভ্যারিয়েবলস গুলা মানে আমাদের কন্ট্রোল করছে, সো মানে মোল্ড এবং কাস্টিং এবং প্রসেসের যে ভ্যারিয়েবল গুলো আছে, আমাদের একটা কাস্টিং কে কন্ট্রোল করবে, কাস্টিং এর মানে প্রোডাক্টের ফাইনাল প্রপার্টিজ। কি কি প্রপার্টিজ? একটা কাস্টিং প্রসেসে, ফাউন্ডারিটা মূলত কাস্টিং প্রসেসে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, তাই না, প্রডিউস করার জন্য। সেই প্রোডাক্টের মধ্যে কি কি প্রপার্টিটা তোমার চেঞ্জ হবে এই ফাউন্ডারি ভেরিয়েবল চেঞ্জ হওয়ার সাথে সাথে? স্যার ডিফেক্টের প্রেজেন্স বা ডিফেক্টের কনসেন্ট্রেশন, তারপর হচ্ছে ডিমেনশনাল যে টলারেন্সটা আমাদের দরকার, সেটা মানে ডিস্টরশন হতে পারে যদি ভ্যারিয়েবলস ঠিকমতো না থাকে। সো প্রোডাক্টের ডিমেনশনাল রিকোয়ারমেন্ট, আই গেস মাঝে মাঝে কম্পোজিশনাল ভ্যারিয়েশন হতে পারে যদি ঠিকমতো মানে আমরা এক্স্যাক্টলি যে কম্পোজিশন চাচ্ছি যদি সেগ্রিগেশন হয়, তখন কম্পোজিশনাল ভ্যারিয়েশন হতে পারে। কম্পোজিশনাল ভেরিয়েশন একটা গেল, তারপর স্যার ডিফেক্ট কনসেন্ট্রেশন। ডিফেক্ট বলতে কি কি ডিফেক্ট? তোমরা ডিফেক্ট কি পড়ছো ফাউন্ডারির? জি স্যার, পড়ছি এখন। কি কি ডিফেক্ট পড়তেছো? পোরোসিটি, হট টিয়ার, তারপর শ্রিঙ্কেজ ক্যাভিটি। শ্রিঙ্কেজ ক্যাভিটি তো বড় একটা ব্যাপার, এটা তো খুব তোমার কাস্টিং এর মধ্যে প্রায় আসে। এটা ডিজাইনটা যদি তুমি গেটিং ফিডিং এর ডিজাইনটা যদি অ্যাপ্রোপ্রিয়েট করতে না পারো, তখন দেখা যায় যে তোমার ওই ডিফেক্ট গুলো চলে আসে। পোরোসিটি, তারপর স্ল্যাগ, এনট্র্যাপমেন্ট,
হ্যাঁ, ইত্যাদি। তো আবার শুধু এটা না, এখন হচ্ছে যে তুমি গ্রেন সাইজ ফাইন্ড করতে চাও না, এই কি বলে এটাকে কোর্স, হ্যাঁ, স্ট্রাকচার কন্ট্রোল করতে চাও কিনা, এটাও কিন্তু তোমার এই ফাউন্ডারি ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। এখন তাহলে বলো যে ফাউন্ডারি ভেরিয়েবল বলতে কি কি ফাউন্ডারি কোন কোন ফ্যাক্টরটাকে, কোন কোন জিনিসকে আমরা ফাউন্ডারি ভেরিয়েবল হিসেবে কনসিডার করি? রোল 3 আছে? রোল 3, জি স্যার। রোল 3 বলো। স্যার বাউন্ডারি ভেরিয়েবলের মধ্যে থাকতে পারে টেম্পারেচার, পোরিং টেম্পারেচার, সলিডিফাইং টেম্পারেচার, তারপরে টেম্পারেচার, পোরিং টেম্পারেচার, তারপর স্যার অ্যালোয়িং এলিমেন্টস থাকতে পারে, হ্যাঁ, অ্যালোয়িং এলিমেন্টস থাকতে পারে। আর এরপর স্যার ইমপিউরিটিস, তারপরে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকতে পারে, হিউমিডিটি, তারপর ডাস্ট, এয়ার কন্ডিশনস। আচ্ছা, ওতে কিছু বললো, এখন আরেকজন বলো বাকি আর কিছু আছে কিনা। তুমি কি বললা? টেম্পারেচার থাকবে, স্যার তারপর এনভায়রনমেন্টাল কন্ডিশনস থাকবে, হ্যাঁ, হিউমিডিটি, ময়েশ্চার, মানে এনভায়রনমেন্টাল কন্ডিশন। আর তারপরে স্যার ইমপিউরিটি, অ্যালোয়িং এলিমেন্টস। ইমপিউরিটি বলতে কি বোঝাতে চাচ্ছ? আমরা যেখানে পোর করছি সেখানে ইমপিউরিটি আছে কিনা, আমাদের ফার্নেসের মধ্যে ইমপিউরিটি আছে কিনা। এখানে ভেরিয়েবল, ফাউন্ডারি ভেরিয়েবল কিন্তু আরেকটু ক্লিয়ার করি, যেই ফ্যাক্টর গুলা কন্ট্রোল করলে আমার কাস্টিং এর স্ট্রাকচার, প্রপার্টি, ডিফেক্ট, এই জিনিসগুলো চেঞ্জ হয়, এই জিনিসগুলোকে ফাউন্ডারি ভেরিয়েবল বলা হচ্ছে। স্যার সারফেস কন্ডিশন ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে না যদি আমরা যেখানে পোর করছি সেখানে বা মোল্ডের মধ্যে যদি ইমপিউরিটি থাকে, তাহলে তো সারফেস কন্ডিশন খারাপ হবে। হ্যাঁ, এখন আরেকজন বললো বাকি আর কিছু আছে কিনা। স্যার আমি বলবো। কত তোমার হলো? কত? স্যার সুমিত। 1। আচ্ছা, বলো, ও যেগুলো বলছে সেগুলোর বাইরে বলো। এগুলোর বাইরে আমি যেটা বলবো যে যে মোল্ডিং সেন্টার ক্যারেক্টারিস্টিক, তারপর পোরিং টেকনিক এন্ড পোরিং টাইম, বাইন্ডার্স এন্ড কন্টেন্ট 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 তারপর বলা যেতে পারে যে 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 র্যাপিড কুলিং বা হিটিং এন্ড কুলিং রেট, মোল্ড প্রি হিটিং, এবং তারপর যদি কাস্টিং ফিনিশ করার পর, কাস্টিং ফিনিশের পরে যদি কিছুটা হিট ট্রিটমেন্ট করা হয়, তবে সেখানকার টেম্পারেচার এনভায়রনমেন্ট বা পোরিং এর আগে মোল্ডের প্রিহিটিং এগুলোকে ফাউন্ডারি ভেরিয়েবল বলা যেতে পারে। আর যদি আমাদের অ্যালয় কম্পোজিশন যদি আমরা জেনেও থাকি, তবে অ্যালয়ের মধ্যে যে আনইনটেনশনাল ইমপিউরিটি, সেটা হবে একটা ফাউন্ডারি ভেরিয়েবল। তারপর ডিজলভ গ্যাস ডিজলভ ময়েশ্চার কন্টেন্ট, সেগুলো হবে ফাউন্ডারি ভেরিয়েবল। এগুলোই আর কি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আনমিউট হয়ে গেছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। স্যার মিউট করে রেখেছেন। খুবই মৃদুভাবে স্যার, খুব বেশি ক্লিয়ার না। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, আগে মাইক্রোফোন ইউজ করতেছিলাম, ওটা মনে হয় একটা ছোট ব্যাটারি আছে, ব্যাটারিটা মনে হয় ইয়ে হয়ে গেছে।
আচ্ছা, তো এখন যেটা বলছিলাম আমরা, যে ফাউন্ডারি ভেরিয়েবল বলতে তোমরা যা বলছো টোটাল সব চলে আসছে। তো আমরা এতগুলো ফাউন্ডারি ভেরিয়েবল আজকের এক্সপেরিমেন্টে দেখবো না, বেসিক ফান্ডামেন্টাল যে ভেরিয়েবল সেগুলো আমরা দেখবো। মূলত আসলে কুলিং রেটটাই, আমরা যদি স্ট্রাকচারের দিকে, মূলত আমরা ফাউন্ডারি কোয়ালিটিটা, একটা প্রোডাক্টের কোয়ালিটিটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। ওই যে তোমরা যেটা বলে শ্রিঙ্কেজ, পোরোসিটি, হ্যাঁ, তারপর বিশেষ করে পোরোসিটি, আবার শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজটা আমরা এখানে অ্যাভয়েড করব, পোরোসিটিটা আমরা এখানে নিয়ে আসবো। পোরোসিটি, স্ট্রাকচার, আর এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে হচ্ছে যে ওই মেটেরিয়ালের বা ওই মেটালের বা ওই প্রোডাক্টের স্ট্রেংথ, হার্ডনেস, এই জিনিসগুলো। অর্থাৎ তার স্ট্রাকচার, তোমরা সবসময় জানো স্ট্রাকচার কন্ট্রোল করে হচ্ছে যে তার মেকানিক্যাল প্রপার্টিটাকে। কারণ তুমি যদি ফাউন্ডারি ভেরিয়েবলের মাধ্যমে এই প্যারামিটারগুলোর মাধ্যমে স্ট্রাকচার চেঞ্জ করো, দেখা যাবে যে একই কম্পোজিশনের দুটো প্রোডাক্ট স্ট্রাকচার চেঞ্জের কারণে তার প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে। কথাটা কি বুঝছো? দেখা যাবে যে একই কম্পোজিশনের ফাউন্ডারি ভেরিয়েবল চেঞ্জ করার কারণে কোথাও তুমি পোরোসিটি বেশি পাচ্ছ, আবার আরেকটাতে পোরোসিটি কম পাচ্ছ। এই জিনিসগুলো স্টাডি করার জন্য বেসিক্যালি আমরা এখানে যেটা দেখবো ফাউন্ডারি ভেরিয়েবল বলতে, আমরা এখানে যেটা আনবো সেটা হচ্ছে যে টেম্পারেচারের ভেরিয়েশন। তুমি যদি হাই টেম্পারেচারে পোর করো, তখন ওই প্রোডাক্টের মধ্যে তার স্ট্রাকচার কি হবে, তার মেকানিক্যাল প্রপার্টি, টেনসাইল স্ট্রেংথ, পার্সেন্টেজ এলংগেশন কি হবে, তার হার্ডনেস কি হবে, আর একটা হচ্ছে তার পোরোসিটি কি পরিমাণে থাকে। একটা হচ্ছে যে তুমি একই মেটেরিয়াল, একই কম্পোজিশন একটা হাই টেম্পারেচারে পোর করবা, আর একটা হচ্ছে লো টেম্পারেচারে পোর করবা। এখানে শুধু টেম্পারেচার ভেরিয়েশন। এখানে ফাউন্ডারি ভেরিয়েবল বলতে পোরিং টেম্পারেচারটা আনবো। আরেকটা হচ্ছে একই টেম্পারেচার আমরা পোর করব, তখন মোল্ডিং মেটেরিয়াল আমরা চেঞ্জ করব। অর্থাৎ একটা একই মেটেরিয়াল, একই কাস্টিং, একই অ্যালয়, একই টেম্পারেচারে পোর করব। একটা পোর করব আমরা স্যান্ড মোল্ডে, আরেকটা পোর করব হচ্ছে যে মেটাল মোল্ডে, একই শেপের। তখন আমরা দেখব যে এর প্রপার্টির মধ্যে পোরোসিটির কি চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে তার স্ট্রাকচার, আমরা স্ট্রাকচার কি দেখবো সেটা আসতেছি বলবো। তারপর হচ্ছে তার মেকানিক্যাল প্রপার্টি, তার এই কি বলে এটাকে, হার্ডনেস। এই জিনিসগুলা আমরা দেখবো। তার মানে এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো হচ্ছে বেসিক্যালি আমরা যদি আরো শর্ট করে ফেলি, আমাদের অ্যালয় একই থাকবে, টেম্পারেচারের সাথে সাথে পোরিং টেম্পারেচার হাই লো, হাই লো। এই হাই লো করার কারণে আমার প্রোডাক্টের মধ্যে, আমার কাস্টিং এর মধ্যে পোরোসিটির কি চেঞ্জ হচ্ছে, স্ট্রেংথের, টেনসাইল স্ট্রেংথের কি চেঞ্জ হচ্ছে, পার্সেন্টেজ এলংগেশনের কি চেঞ্জ হচ্ছে, স্ট্রাকচারের কি চেঞ্জ হচ্ছে। এবারে স্ট্রাকচার কথাটা বলি। আমি এই কথাগুলো এই জন্য শুরুতে বলছি, এখন এগুলা বললে পরে তোমাদের এক্সপেরিমেন্টটা যখন আমি বলবো তখন ধরতে তোমাদের সুবিধা হবে। স্ট্রাকচার বলতে আমরা বেসিক্যালি এখানে গ্রেন সাইজ বলে থাকি, তাই না? স্ট্রাকচার বলতে আবার ধরো যদি অন্য ফেজ থাকে, সে ফেজের কম বেশি আমরা বলে থাকি। যেমন আমরা স্টিলের জন্য বলে থাকি হচ্ছে যে ফেরাইট পারলাইট, যদি এটা এনিল স্যাম্পল হয়। আর হার্ডেন স্যাম্পল হলে তখন বলি মার্টেন সাইট। কিন্তু আমরা এখানে যে অ্যালয় নিয়ে কাজ করছি, এখানে আমরা গ্রেন সাইজের সাথে বেসিক্যালি গ্রেন সাইজটা আমরা দেখবো। গ্রেন সাইজ বড় ছোট। তো একটা অ্যালয় যখন কাস্টিং করা হয়, তখন তার, তুমি যেরকম স্টিলের গ্রেন পাও, এখানে গ্রেন পাওয়া যায় না। এখানে কি স্ট্রাকচার পাওয়া যায় বলো দেখি, তোমরা এটা জানো? ডেনড্রাইটিক স্ট্রাকচার। ডেনড্রাইটিক স্ট্রাকচার। এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এই যে ভেরিয়েবল বললাম, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, স্যান্ড কাস্টিং, মেটাল কাস্টিং, মেটাল মোল্ড, স্যান্ড মোল্ড, মেটাল মোল্ড, এটার সাথে সাথে এই ডেনড্রাইটিক স্ট্রাকচারের কি চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জ বলতে বলা হচ্ছে যে কত বড় হচ্ছে, কত ছোট হচ্ছে। বুঝে আসছে কথাটা? স্ট্রাকচার বলতে আমরা এটা বুঝাচ্ছি, স্ট্রাকচারের চেঞ্জটা। এখন ডেনড্রাইট বড় হচ্ছে ছোট হচ্ছে সেটা কিভাবে মেজার করবা? তোমরা এটা জানো, এটা মনে হয় থিওরিতে পড়ে আসছো, আর পড়াইছেন তো মনে হয়, তাই না? জি স্যার, ডেনড্রাইটিক আর্ম স্পেসিং। আচ্ছা, সেটা আমরা এখানে একটু দেখাই দিব, তোমাদের এই শিটে আছে। তাহলে বুঝে গেল কিনা আজকের এক্সপেরিমেন্টের আমাদের কি অবজেক্টিভ, আমরা কি জানতে চাচ্ছি এক্সপেরিমেন্ট থেকে? বুঝা গেল? ইয়েস স্যার। এখন আমরা কিভাবে করব সেই মেথডোলজি আমরা এখন ডিসকাস করব।
হ্যাঁ, তাহলে আমি শুরু করি। আমাদের অ্যালয়টা যেটা, এটা অলরেডি একটা অ্যালয় কাস্ট করে ফেলছে ওরা ভুল করে। সেটা পিওর, কমার্শিয়ালি পিওর না, এটা একটা 3-4 বার কাস্ট হয়েছে, এরকম একটা পিওর অ্যালুমিনিয়াম করে ফেলছে। পিওর অ্যালুমিনিয়াম দিয়ে শুরু করছে, 3-4 বার কাস্টিং হয়েছে ছাত্রদেরকে দেখানোর জন্য, কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল অ্যালুমিনিয়াম 4.5% কপার। তো এখন ওইটা মেটালগ্রাফিতে দেখতেছে, যদি তোমার ড্যান্ড্রাইট যদি আসে আমরা এই অ্যালয়টা ইউজ করব, আর ড্যান্ড্রাইট যদি না আসে তখন আবার কাস্টিং করবে, তারা কালকে আবার কাস্টিং করবে অ্যালুমিনিয়াম 4.5% কপার দিয়ে। তখন আশা করা যায় ড্যান্ড্রাইট আসবে, মানে অ্যালুমিনিয়াম 4.4% অথবা 4.5% কপার দিলে তখন ড্যান্ড্রাইটটা ভালোভাবে আসে আর কি, ড্যান্ড্রাইটিক স্ট্রাকচারটা। তো আমাদের স্ট্রাকচারটাই ইম্পর্টেন্ট। এখন যে অ্যালয় আমরা এরা ল্যাবে তৈরি করে ফেলছে, ওখানে যদি ডেনড্রাইটিক স্ট্রাকচার যদি না আসে, তাহলে এই ফাউন্ডারি ভেরিয়েবলের সাথে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে না। তো সেই জন্য এটা আগে স্যাম্পলটা যেটা কাস্টিং হয়েছে এটা দেখা হচ্ছে মেটোগ্রাফিতে, স্ট্রাকচারটা এই। তো সেই জন্য এখন আমরা অ্যালয়টা বলবো না, তবে এটা অ্যালুমিনিয়াম বেজ হবে, এটা তোমরা ধরে রাখো। এটা অ্যালুমিনিয়াম বেজ একটা আমরা অ্যালয় নিব। এটা কি করব, এখানে যে প্রসিডিউরটা বলা হচ্ছে ওই প্রসিডিউরটা এখানে ফলো করা হচ্ছে। বলা হচ্ছে দেখো 15 মিলিমিটার ডায়ামিটার এবং 150 মিলিমিটার লেন্থের সিলিন্ড্রিক্যাল শেপের আমাদের কাস্ট প্রোডাক্টটা হবে। এটাকে একটা আমরা মাস্টার অ্যালয় বানাই নিব, একই কম্পোজিশন, যাতে কম্পোজিশনের ভেরিয়েশন না হয়। এটাকে মেল করানো হবে, এগুলো সব একসাথেই করা হবে যাতে আমরা পার্থক্যটা বুঝতে পারি, একই সাথে করা হবে। তো সেখানে যেটা যখন মেল্টিং করা হবে, মেল্টিং হয়ে যাওয়ার পরে তোমরা জানো এটা ওখানে স্ল্যাগ দূর করার জন্য, গ্যাস দূর করার জন্য ওই যে ডিজলভ গ্যাস, তখন ফ্লাক্সিং দেওয়া হয়, ফ্লাক্সিং মেটেরিয়াল দেওয়া হয়, ডিগ্যাসিং এজেন্ট দেওয়া হয় দিয়ে তারপরে এটাকে ক্লিন করা হয় যতটুকু সম্ভব, ক্লিন করে তারপর তোমার এই গ্রিন স্যান্ডে মোল্ডে সিলিন্ড্রিক্যাল শেপের যে মোল্ড তৈরি করা হবে, ওই মোল্ডে 850 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন আসবে ওই টেম্পারেচারে পোর করা হবে। পোর করার পর এটা রেখে দেওয়া হবে, ওই অবস্থায় কুল হবে। এরপরে ওই লিকুইডটাকে আমরা কুল হতে দিব। যখন এটা 700 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে তখন আবার এটাকে তোমার গ্রিন স্যান্ড না, হ্যাঁ মেটাল মোল্ডে, তখন না সরি এটা গ্রিন স্যান্ডে, যেহেতু 850 গ্রিন স্যান্ডে দেওয়া হয়েছে এবং 700 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আসবে তখন এটাকে গ্রিন স্যান্ড মোল্ডে ঢালা হবে, একই গ্রিন স্যান্ড মোল্ড একই রকমের। এই একটা ব্যাচ আমাদের গেল। এরপরে যেটা করবে সেটা হচ্ছে যে তুমি একই ভাবে তোমার মেটাল মোল্ডে করা হবে, সেম জিনিস। এখন হচ্ছে স্যান্ড মোল্ডে গেল একটা ব্যাচ, এবার একটা ব্যাচ আসবে হচ্ছে মেটাল মোল্ডে। ওই কম্পোজিশন একই, কম্পোজিশন এটা কিন্তু একই সাথে তৈরি করা হয়েছে। তো যেটা হচ্ছে যে এখানে যেটা করা হবে সেটা হচ্ছে যে মেটাল মোল্ডে সিমিলারলি 850 ডিগ্রিতে পোর করা হবে, আবার 700 ডিগ্রিতে পোর করা হবে। কথা কি বুঝছো? তো আমরা এটা সুবিধার জন্য যেটা করি সেটা হচ্ছে যে মেটাল মোল্ড, স্যান্ড মোল্ড, মোট 4টা মোল্ড কিনা। এখানে খেয়াল করো, এখানে কয়টা মোল্ড? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, 4টা মোল্ডই হওয়া উচিত। 4টা মোল্ড। 4টা মোল্ড হলে যখন 850-এ আসবে একই সাথে এটা মেল করে ফেলা হয়। 850-এ ওই টেম্পারেচারে স্যান্ড মোল্ডেও ঢালা হয়, আবার মেটাল মোল্ডেও ঢালানো হয়, পোর করা হয়। এরপরে পুরো লিকুইডটাকে কুল করে 700 ডিগ্রিতে আনা হয়। আনার পরে একইভাবে তোমার স্যান্ড মোল্ডে পোর করা হবে, আবার মেটাল মোল্ডে পোর করা হবে। তাহলে আমার 4টা মোল্ডে যা বলতেছি, আমরা যেই ভেরিয়েবল গুলো বললাম সবগুলো ভেরিয়েবলের স্যাম্পল আমি পেয়ে গেলাম। পেয়েছি কিনা? মেটাল মোল্ড, স্যান্ড মোল্ড, লো টেম্পারেচার, হাই টেম্পারেচার। ইয়েস স্যার। হ্যাঁ, এখন এখান থেকে আমরা প্রপার্টি স্টাডি করব। প্রপার্টি স্টাডি করার জন্য আমাদের কি হবে, টেনসাইল টেস্ট করার জন্য টেনসাইল স্যাম্পল তৈরি করতে হবে। তার ডিমেনশন দেওয়া আছে এখানে, ডায়ামিটার 10 মিলিমিটার, আর হচ্ছে তোমার ইয়ে লেন্থ হচ্ছে 50 মিলিমিটার। এরকম স্যাম্পল আমরা তৈরি করব প্রতিটা থেকেই। হ্যাঁ, করে এখানে টেস্ট করা হবে। টেস্ট করার পরে আমরা ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ এবং পার্সেন্টেজ এলঙ্গেশন নেওয়া হবে। এই একটা নোট করলাম, একটা স্টাডি গেল। এরপরে বলা হচ্ছে যে তোমার মেশিনিং করে তোমার যে তুমি ইয়ে করলা, স্যাম্পল তৈরি করলা, সেখানে তুমি 15 মিলিমিটার হাইটের
সিলিন্ড্রিক্যাল শেপের 3-4টা স্যাম্পল তৈরি করলা, বা 4-5টা, এখানে 5টার কথা বলা আছে। তুমি মেজার দ্য ডেনসিটি, এখন তো ডেনসিটি মেজার করবা। তোমার ভলিউম, তুমি যে সিলিন্ড্রিক্যাল হলে তোমার ভলিউম জানা আছে, ওয়েট নিলে তুমি ডেনসিটি পেয়ে যাবা। তারপর তুমি থিওরিটিক্যাল ডেনসিটি তোমার জানা থাকবে, কারণ যে অ্যালয় দেওয়া হবে সেটা যদি 2.7 কেজি পার মিটার স্কয়ার হয় থিওরিটিক্যাল ডেনসিটি, এবং তুমি যখন রিয়েল ডেনসিটি পাবা অবশ্যই এটা কম পাবা। এটার সাথে মাইনাস করলে এবং থিওরিটিক্যাল ডেনসিটি দিয়ে ভাগ দিলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে পার্সেন্টেজ পোরোসিটি চলে আসবে প্রত্যেকটা স্যাম্পলের। এগুলো তাহলে আমরা কি পেলাম? টেনসাইল ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ পেলাম, পার্সেন্টেজ এলongation পেলাম, আর একটা পেলাম হচ্ছে যে তোমার পোরোসিটি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে ভিনাইল হার্ডনেস নাম্বার, অর্থাৎ ভিনাইল হার্ডনেস টেস্ট করবা। এটা তোমরা করতে আর কি, এখন তো তোমরা করছো না, আমাদের ল্যাবের লোকজনই করছেন। তো সেখানে যেটা হচ্ছে যে 10 মিলিমিটার বল ইনডেন্টেশন দেওয়া হয়, 5 কিলো নিউটন ফোর্স দেওয়া হয়, 30 সেকেন্ড রাখা হয়, এরপরে হার্ডনেস মেজার করা হয়, ওখানে ডায়াটা মেজার করা হয়, ডায়ার সাথে একটা তোমরা জানি ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে বসায় দিলে বিএসএন বের হয়ে যায়। এইভাবে 5টা রিডিং নিয়ে তখন এটাকে অ্যাভারেজ করা হয়, তাহলে আমরা হার্ডনেস পেয়ে গেলাম, শেষ। তাহলে মেকানিক্যাল প্রপার্টির মধ্যে হার্ডনেস আসলো, তারপর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ আসলো, পার্সেন্টেজ এলongation আসলো। এরপরে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আসলো ডেনসিটি। হ্যাঁ, ডেনসিটি মানে কি? পোরোসিটি। এরপরে আসো যেটা জানতে হবে, স্ট্রাকচার স্টাডি করতে হবে। স্ট্রাকচার স্টাডি করার জন্য মেটালোগ্রাফিতে তোমার এই স্যাম্পল গুলার মাইক্রোস্ট্রাকচার আনতে হবে, ছবি উঠাতে হবে, মাইক্রোগ্রাফ উঠিয়ে সেখান থেকে তোমাদের ডেনড্রাইটিক আর্ম স্পেসিং মেজার করতে হবে। ডেনড্রাইটিক আর্ম স্পেসিং মেজার করার জন্য তোমার কি করতে হবে? স্কেল ফেলে দিবা, স্কেল ফেলে দিয়ে ওই স্কেলের মধ্যে কতগুলা সেকেন্ডারি আর্ম থাকে, সেকেন্ডারি ডেনড্রাইট থাকে, সেই ডেনড্রাইট গুলা মেজার করবা। এরকম প্রতিটা ছবি থেকে অন্ততপক্ষে 5টা মেজারমেন্ট নেবে, অ্যাটলিস্ট 5। তোমাদেরকে পরে আসতেছি সেটা ডেটার কথা। তারপর ওখানে তোমরা স্কেল ফেলে স্কেলের মধ্যে কতটা সেকেন্ডারি আর্ম আছে, এইভাবে করে অ্যাটলিস্ট 5টা মেজার করবা, করে অ্যাভারেজ করবা। অ্যাভারেজ করলে তখন অ্যাভারেজ করার পরে এরপরে যে ইকুয়েশনটা তোমরা এখানে দেখতেছো ডেনড্রাইটিক আর্ম স্পেসিং এর, সেই ইকুয়েশনে বসাই দিবা যে লেন্থ অফ ডেনড্রাইটিক স্টেম, নাম্বার অফ সেকেন্ডারি ডেনড্রাইটিক আর্মস ইনটু 1 বাই ম্যাগনিফিকেশন। এটাতে তাহলে তোমরা দাস পেয়ে যাবা। দাস একসাথে বলা হয় দাস। এটা পড়াইছেন না বজরুল স্যার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা পড়ানোর কথা। তো এখন বলা হচ্ছে যে এখানে আমি আগে বলছি যে অ্যাটলিস্ট 5 তুমি রিডিং নিতে হবে মাইক্রোগ্রাফকে, তারপর দাসটা ক্যালকুলেট করবা। করার পরে তোমাকে এখানে যেই অ্যাটাচড একটা শীট দেওয়া হয়েছে, সেই শীটটা ফিল আপ করবা। এই যে শীটটা দেখো, এই যে এখানে তোমার ডেটা আসবে, দেখো এই ডেটাগুলা দেখো, এখানে এখানে তোমরা ডেটা শীট থেকে ডেটা বসাবা, তার সঙ্গে আমরা সাপ্লাই দিব তোমাদেরকে, আসতেছে এটা কথা। এরপর ফাইনালি এই যে এটা হচ্ছে যে এটা কমপ্লিট ডেটা শীট। এইটা এখন তোমাদের কাজ কি? তোমরা এই ডেটাগুলা পেয়ে যাবা। তোমাদেরকে আমরা মাইক্রোগ্রাফ সাপ্লাই দিব, কিন্তু সেখান থেকে তোমরা ডাস্টটা নিজে বের করবা। তোমাদেরকে হয়তো ভিনাইল হার্ডনেসের আমরা ডায়াটা দিয়ে দিব, ইনডেন্টেশন ডায়া, সেটা তোমরা ক্যালকুলেশন করে হার্ডনেসটা ক্যালকুলেট বের করবা। করে তারপর তোমরা এই ডেটাগুলো পাবা, পাওয়ার পর কি করবা দেখো, ডিসকাস দ্য ফলোইং। এখন তোমরা প্লট করবা, কি করবা যে এখানে বলা হচ্ছে যে প্লট দ্য ফলোইং প্রপার্টিজ অফ দ্য কাস্টিং এজ এ ফাংশন অফ মোল্ড মেটেরিয়াল। দেখো মোল্ড মেটেরিয়াল তুমি স্যান্ড মোল্ড ইউজ করছো, মেটাল মোল্ড ইউজ করছো, pouring temperatures and degree of superheat। হ্যাঁ, তুমি ধরে নিবা এখানে বলা আছে যে অ্যালয় দেওয়া হচ্ছে তার ইকুইলিব্রিয়াম মেল্টিং পয়েন্ট হচ্ছে 650 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সুপারহিটে নিয়ে আসো। পোরিং টেম্পারেচার থেকে এটা মাইনাস করলে এটা সুপারহিট চলে আসবে। এইগুলোর সাথে তোমার ডেনসিটি এবং পোরোসিটির কি ভেরিয়েশনটা ঘটছে, অর্থাৎ পোরিং টেম্পারেচার যখন 850-700, তখন ডেনসিটি বাড়ছে না কমছে, পোরোসিটি বাড়ছে না কমছে, হার্ডনেস বাড়ছে না কমছে, হ্যাঁ, এলongation কি হচ্ছে, টেনসাইল স্ট্রেংথ কি হচ্ছে,
ডাস যেটা জেনারেটিং আর্ম স্পেসিং এটা বাড়ছে না কমছে, বুঝছো? ঠিক একইভাবে ডিসকাস দ্য এফেক্ট অফ দ্য ফলোইং ভেরিয়েবলস অন দ্য প্রপার্টিজ টেন্সাইল স্ট্রেংথ, elongation, density and hardness of casting, mold materials and cooling rate. মোল্ড মেটেরিয়ালস এবং কুলিং রেটের সাথে তোমার এই কাস্টিং এর যে প্রপার্টি সেগুলার কি চেঞ্জ হচ্ছে, পোরিং টেম্পারেচার এবং ডিগ্রি অফ সুপারহিটের সাথে তার প্রপার্টির কি চেঞ্জ হচ্ছে, আর ডাসের সাথে প্রপার্টির কি চেঞ্জ। একই ডাটা কিন্তু কত হচ্ছে যে এটা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে ডিফারেন্ট অ্যাপ্রোচে এখানে তুমি নিয়ে আসবা, নিয়ে এসে সেইভাবে তুমি এটা ডিসকাস করবা, অ্যানালাইসিস করবা, ডেটা অ্যানালাইসিস করবা, করে তুমি ফাইন্ডিংসটা রিপোর্ট আকারে দিবা। এখন তোমাদেরকে বলি যেটা আমরা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে ডেনসিটির জন্য আমরা ডেনসিটিটা দিয়ে দিব, পোরোসিটি তোমরা মেজার করবা। তারপর হচ্ছে ডেনসিটির কথা আমি বলিনি এখনো তাদেরকে, এটা স্যাম্পল জামাল জি স্যার। যে ডেনসিটিটা বলা হয়নি তাদেরকে, ডেনসিটিটা বলতে হবে। ডেনসিটির জন্য প্রতিটা থেকে দুটো করে স্যাম্পল সিলিন্ড্রিক্যাল আর কি, 15 মিলিমিটার হাইট আর 10 মিলিমিটার ডায়া হলে হবে আর কি। এটা আমরা একসময় তুমি অথবা আমি দিয়ে আমরা নিজেরাই মেজার করে ফেলতে পারবো। আচ্ছা, ডিমেনশনটা নিয়ে ওয়েট দিয়ে এটা আমরা ডেনসিটিটা মেজার করে ওদেরকে ডাটা হিসেবে দিয়ে দিলাম আর কি। ওটার স্যাম্পলটা বানাইতে এটা লিটন সাহেব স্যাম্পল বানাচ্ছে, লিটন সাহেবকে বলতে হবে আর কি। আচ্ছা স্যার। আর এই যে টেনসাইল স্ট্রেংথের যেটা সেটা তোমাদেরকে ডাটা দিয়ে দেওয়া হবে, তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে নিবা। হার্ডনেসের একই অবস্থা বললাম, ডাসের ক্ষেত্রে একই, তোমাদের মাইক্রোস্ট্রাকচার দিয়ে দেওয়া হবে। মাইক্রোস্ট্রাকচার দিলে সেই মাইক্রোস্ট্রাকচার থেকে তোমরা যেভাবে বজুরি স্যার বলছেন থিওরিতে ওইভাবে তোমরা ডাস ক্যালকুলেশন করবা, করে ফাইনালি রেজাল্ট গুলা তোমরা কম্পাইল করবা এবং রিপোর্ট আকারে এই যে ভেরিয়েবলের সাথে সাথে কি চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলো তোমরা রিপোর্টে নিয়ে আসবা। এই হচ্ছে তোমার আমাদের আজকে এক্সপেরিমেন্ট 5 যেটা, এটা টোটাল অবজেক্টিভ, মেথোডোলজি এবং আমাদের অ্যাচিভমেন্ট কি হবে এটা কমপ্লিট করতে পারে সেই জিনিস। এখন তোমাদের কোনো কোশ্চেন যদি থেকে থাকে এই এক্সপেরিমেন্ট সম্পর্কে দিতে পারো। হ্যাঁ বলো স্যার। প্রপার্টি অ্যাজ আ ফাংশন অফ মোল্ড ম্যাটেরিয়াল যখন প্লট করছি, তো এখানে তো স্যার দুইটা ডিফারেন্ট টেম্পারেচারেও করেছিলাম। তো আমি প্লটে তো একটা মানে টেম্পারেচার কনস্ট্যান্ট ধরে করব, তাহলে তো দুইটা পয়েন্টের মানে প্লট আসবে জাস্ট। হ্যাঁ দুইটা পয়েন্টের আসবে, তুমি বার চার্ট দিবা, গ্রাফ দিবা না। জি স্যার। বুঝো নাই? ইয়েস স্যার। তোমার তো ডেটা থাকলো আর তুমি এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হলে এটা একটা গ্ল্যান্স বোঝা যায় জিনিসটা। তো সেই জন্য তুমি এটা তো একটা দিয়ে দুইটা পয়েন্ট দিয়ে তুমি তার লাইন গ্রাফ ড্র করলে এটা কেমন দেখাবে, তার চেয়ে বরং তুমি ওই যে বার চার্ট যেটা আছে না ওটা দাও, ওটা দিলে দেখা যাবে ভালো। জি স্যার। স্যার আমাদের যে ডেনড্রাইটিক আনস্পেসিং এর ক্ষেত্রে যে ছবি প্রোভাইড করা হবে, ওই ছবি থেকে স্যার স্কেল অ্যাটাচ করে দেওয়া হবে নাকি শুধু বলে দেওয়া হবে যে এই ছবির ম্যাগনিফিকেশন এত? ম্যাগনিফিকেশন বলে দেওয়া হবে। কিন্তু স্যার সেক্ষেত্রে আপনারা যখন ক্যামেরা দিয়ে ছবি তুললেন তখন ক্যামেরা দিয়ে তোলা ছবি আর ওই মেশিনের লেন্সে ওঠা ছবি দুটো এক নাও হতে পারে। আবার স্যার সেটা যখন আমরা ধরুন মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করব তখনও স্যার এই ওয়ার্ড ফাইলে সেট করার জন্য আমরা ছবিটা একটু বড় ছোট করতে হতে পারে। সেক্ষেত্রেও তো স্যার স্কেলের জুম চেঞ্জ হয়ে যাবে। আমরা শোনো ম্যাগনিফিকেশন বলে দিব, আর অরিজিনাল যে ম্যাগনিফিকেশনটা বলা হবে ওইটার সাইজ কত ছিল ছবির সাইজটা বলে দিব। সাপোজ কথার কথা ধরো 10 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার এই সাইজের ছবি, এটার ছবিটার এক্সাক্ট সাইজ আমাদের জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ ছবিটার এক্সাক্ট সাইজ আমার কত, এই সাইজের ছবির ম্যাগনিফিকেশন কত ম্যাগনিফিকেশনে এই সাইজের ছবিটা আসছে। এবার তুমি বড় করো ছোট করো, ওই সাইজটা জানা থাকলে তোমার আর সমস্যা নেই, বের করতে পারবা। কিন্তু সেক্ষেত্রেও তো আমাকে জানাতে যে কতটুকু এলাকার ছবি নেওয়া হয়েছে সেটাও তো স্যার আমাদের জেনে নিতে হবে। আমি টোটাল যে ছবিটা আসবে আমি বলবো যে কথার কথা 10 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার এই ছবিটা এই ম্যাগনিফিকেশনে উঠানো। এখন তুমি যখন এটা ওয়ার্ডে আনবা এই টোটাল এটাই, এখন এখানে একটা স্কেল তুমি পেয়ে যাবা এখান থেকে। এখন তুমি এটাকে কথার কথা তুমি এটা নিয়ে আসলে হচ্ছে 16 সেন্টিমিটার, এদিকে নিয়ে আসলা 14 সেন্টিমিটার, রেশিও ঠিক রেখে আর কি। রেশিও একই রেশিওতে আনতে হবে, এটা আবার রেশিও উল্টাপাল্টা করলে তোমার এটা পারবা না। হ্যাঁ অ্যাসপেক্ট রেশিও ঠিক রাখতে হবে। রেখে ধরো তুমি 10 এর জায়গায় 16 আনলা, এটা যা আসে ওইদিকে উইডথে আসলো,
তাহলে তুমি সেই হিসাবে তোমার ওইটা যদি হয় তাহলে তোমার ম্যাগনিফিকেশন এখানে তোমার চেঞ্জ করতে হবে, তুমি তো এখন বাড়াচ্ছ। কথা জি, বুঝো না? স্যার। তোমার বেসিকটা জানা থাকলে এরপর তুমি বড় আর সবচেয়ে সুবিধা হচ্ছে যে যেটা বলা হচ্ছে সেটা যদি রেখে দাও সুবিধা। আমরা চেষ্টা করব দেখি তোমাদেরকে একটা পেজে A4 সাইজের একটা পেজে একটা ছবি যাতে তোমাদের স্কেল ফেলে নিতে সুবিধা হয় ওরকম দেওয়া যায় কিনা, ওইটা ম্যাগনিফিকেশন বলে দিতে পারি কিনা। ওকে স্যার। মানে ছবিটা তুলে দেওয়ার ক্ষেত্রে স্যার অ্যাকচুয়ালি কতটুকু এলাকা, যেমন ধরুন 200 মাইক্রোমিটার বাই 160 মাইক্রোমিটার, সেটা এটা আমরা এটা যেটা হচ্ছে এটা তুমি নিজে বের করতে পারবে। আমি যখন ডিমেনশন বলে দিবে এই ছবির এটা এত টাইমস দেখানো হচ্ছে তখন তুমি এটা নিজে বের করতে পারবা। ওকে স্যার, ক্যালকুলেট করে দেখতে হবে। আর কেউ কোনো বলার কিছু আছে? আচ্ছা শোনো, এই ল্যাবটা আমরা যখন করি প্র্যাকটিক্যালি এটা আমরা 2 উইকস সময় নিই। বুঝতে পারতেছো এখানে কাজের এই জিনিসগুলা এখন আজকে ল্যাবের লোকজন যারা করতেছে এগুলো কিন্তু তোমাদেরকে করতে হতো। আমাদের ল্যাবে কি করতো, তোমাদের সামনে প্রথম ক্লাসে এটাকে কাস্টিং করা হতো, কাস্টিং করে স্যাম্পল গুলো তৈরি করা হতো, করে তোমাদেরকে গ্রুপ করে করে এই স্যাম্পল গুলো দিয়ে দেওয়া হতো। বাকি যে টেনসাইল টেস্ট বলো, হার্ডনেস বলো, পোরোসিটি, দাসের জন্য যে মেটালোগ্রাফি তৈরি করা, সেটা সবকিছু তোমাদেরকেই করতে হতো। কথা কি বুঝছো? এখানে এমনকি স্যার মেশিনিংও? মেশিনিং না, স্যাম্পল যেটা টেনসাইল স্যাম্পল এটা আমাদের ল্যাবে যিনি আছেন উনি তৈরি করে দিত। তারপর পোরোসিটির জন্য সেটা, হার্ডনেসের জন্য বা এই মাইক্রোস্ট্রাকচারের জন্য স্যাম্পল তৈরি করে, কিন্তু মাইক্রোস্ট্রাকচার যে পলিশ করে উঠানো সেটা তোমরাই করতে। এটা বুঝছো? জি স্যার। মাইক্রোস্ট্রাকচার তারপরে হার্ডনেস যেটা সেটা তোমরাই নিবা, তোমরাই নিতে আর কি। নর্মালি এটাই এর আগে হয়ে আসছে। আজকে যদি কোভিড সিচুয়েশন না থাকতো এটাই হতো। তারপর হচ্ছে টেনসাইল টেস্ট তোমরা থেকেই তোমরাই করতে, মানে আমাদের ল্যাবের লোকজনই করতো, তোমরা প্রেজেন্ট থাকতা। পোরোসিটি, ডেনসিটি এগুলো তোমরা নিজেরাই মেজার করতে, ডেনসিটি নিজেরাই মেজার করতে। কথা কি বুঝছো? ইয়েস স্যার। এখন এগুলা ল্যাবের লোকের উপর দিয়ে যাচ্ছে, কিছুটা আমাদের উপর দিয়ে যাচ্ছে, এই আর কি। অসুবিধা নেই, কিন্তু সেই জন্য এখন 2 উইকস আমরা এটাতে তোমাদেরকে 2 উইকস সময় দিব, কারণ আমাদের স্যাম্পল প্রিপারেশনের সময় আছে আর তোমাদের এই জিনিসটা প্রিপারেশনও সময় লাগবে। আর পাশাপাশি দুটো আমি আর জামাত যেটা আমরা আলোচনা করছি, দুটো এক্সপেরিমেন্টের রিপোর্ট তোমাদের জমা হয়ে গেছে। সবকিছু মিলে এটা সামনের উইকে আমরা ঠিক আড়াইটে আসবো, আমাদের কোনো প্রবলেম আছে কিনা এগুলো ডিসকাস করব। তারপর এর সামনের সানডের আগে আমরা চাইবো যে তোমাদেরকে সব ডাটা দেওয়ার, ডেটা দিয়ে তোমাদের কাছে জানতে চাইবো যে এই ডেটাগুলোর কোনো সমস্যা আছে কিনা, তোমরা কিছু বুঝছো, বোঝার কোনো প্রবলেম হচ্ছে কিনা, এর কোনো কোয়েরি আছে কিনা, এটা আমরা ওই দিন ডিসকাস করবো। কথাটা কি বুঝছো? নেক্সট সানডেতে কিন্তু সবাইকে অ্যাটেন্ড করতে হবে। আর ওকে এটা স্যার। কিন্তু আমরা ওই দিন নতুন এক্সপেরিমেন্ট শুরু করবো না। এর পরের উইকে, নেক্সট উইকে যে আমরা এর পরের উইকে যে আমরা নতুন এক্সপেরিমেন্ট শুরু করবো, আরেকটা মানে এক্সপেরিমেন্ট 6। ওকে স্যার। জামাল ঠিক জি আছে? স্যার। আর কি, আর সবাই তো এই লেকচার শিটটা তো পেয়েছো তাই না, এক্সপেরিমেন্টের ফাইলের? ইয়েস ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আর আজকে লেকচার যারা কয়জন আসছে শেষ পর্যন্ত? 41। স্যার 40 স্যার, একজনের দুইটা আইডিতে লগইন করা স্যার। ও 40। জি স্যার। তো ঠিক আছে, এটা রেকর্ড করা হলো, রেকর্ড করে আমি এটা আপলোড দিয়ে দিব আর কি টিমসে। হ্যাঁ তোমাদের এখানে পাবা। ঠিক আছে, তাহলে যদি কেউ যদি কোনো কথা না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করি এখানে। হ্যাঁ, তাহলে নেক্সট সানডে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা তাহলে এখানে ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আর তোমার বন্ধুর খোঁজ খবর নিও, তোমাদের সিআর এর। ও একটু যেহেতু এটাতে এফেক্টেড হয়ে গেছে, একটু খোঁজ খবর রাখো, ফোন করো, ওর কাছে ভালো লাগবে বন্ধুরা খোঁজ খবর রাখলে। এখন তো সরাসরি যেয়ে দেখার কোনো স্কোপ নাই। জি স্যার। ঠিক আছে না? ঠিক আছে, সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।